স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। বিন্যাস এবং সমাবেশের ভুবনে আমরা গত পাঠে জ্যামিতিক স্ট্রাকচার সম্পর্কিত বিন্যাসের কিছু প্রবলেম নিয়ে সমাবেশের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা সমাবেশের আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আজকে প্রথমে যে প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব যে সেটা হচ্ছে করমর্দন সম্পর্কিত একটা প্রবলেম কিন্তু গত পাঠে সলভ করেছিলাম। তো করমর্দনের সূত্র হচ্ছে NC2, অর্থাৎ একটি করমর্দন সম্পাদনের জন্য কমপক্ষে 2 জন ব্যক্তি লাগে। একটি করমর্দন সম্পাদনের জন্য 2 জন ব্যক্তি লাগে, অর্থাৎ 2 ব্যক্তির হাত লাগে, দুটো হাত। তোমরা জানো, তোমরা অনেকেই করমর্দন করো বন্ধুদের সাথে, অনেকদিন পরে দেখা হলে তোমরা হ্যান্ডশেক করে থাকো। তো একটি পার্টিতে উপস্থিত প্রত্যেকের সাথে করমর্দন করলে মোট করমর্দন হয়েছে 45টা। ওই পার্টিতে কতজন লোক উপস্থিত ছিল? তাহলে এখানে দেখো, গত পার্টে আমরা করেছিলাম যে 10 জন লোক ছিল, 10 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করলে কয়টা করমর্দন হবে। তো সেখানে আমাদের ফর্মুলা ছিল NC2, তার মানে 10C2। কিন্তু এখানে হচ্ছে উল্টোটা, এখানে করমর্দন কয়টা হয়েছে সেটা দেওয়া আছে যে পার্টিতে যারা যারা ছিল সবার সাথে করমর্দন করছে। তো এই মোট করমর্দন হয়েছে 45টা। এখন আমাদেরকে বাইর করতে হবে ওই পার্টিতে কতজন লোক উপস্থিত ছিল, অর্থাৎ আজকে আমাদেরকে n এর মান বের করতে হবে। দেখো এখানে করমর্দনের সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ উল্টো কাজটা আমাদেরকে করতে হবে। যে আরও দেখি বাসে মান হচ্ছে সমাবেশ, করমর্দন হচ্ছে সমাবেশ, কারণ একজনের সাথে করমর্দন করলে সে কিন্তু তার সাথে, যেমন করিম রহিমের সাথে করমর্দন করছে, রহিম করিমের সাথে করমর্দন করছে, করমর্দন কিন্তু একটাই হবে। মনে রাখবে এটা কিন্তু সমাবেশ, এটা কিন্তু বিন্যাস নয়। রহিম করিমের সাথে করমর্দন করছে, করিম রহিমের সাথে করমর্দন করছে, মানে কিন্তু একটাই করমর্দন। এই বি এর সাথে কি করছে, বি এর সাথে করছে, একই করমর্দন, একটাই করমর্দন। তাহলে এখানে সমাবেশ হবে। তাহলে সমাবেশ আমরা একটাই সূত্র ব্যবহার করি, NC এর সূত্র। তো আসো NC, দেখো করমর্দনের জন্য কজন লোক লাগবে, করমর্দনের জন্য 2 জন লোক লাগবে। তাহলে NC2 সমান হচ্ছে কত, 45টা। তাহলে দেখো টোটাল লোক সংখ্যা হচ্ছে n, অর্থাৎ n সংখ্যক লোকের মধ্যে 2 জন করে লাগবে। n সংখ্যক লোক থেকে আমরা যদি 2 জন নিই তাহলে NC2 সমান হচ্ছে 45। আমরা এখানে n এর মান বের করবো। আসো, করমর্দনের সূত্র নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম, n হচ্ছে ব্যক্তির সংখ্যা। তো আসে এবার আমরা n এর মান বের করবো। তো NC2 নিয়েও গত পাঠে আলোচনা করেছিলাম। NC2 মান হচ্ছে n × n-1/2 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে NC3, NC4, NC5 নিয়েও আমরা আলোচনা করেছিলাম। তাহলে দেখো এবার 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2, তোমরা জানো ফ্যাক্টোরিয়াল নিয়ে আমরা আলোচনা করেছিলাম একবার এই চ্যাপ্টারের শুরুতে। 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে 120। তোমরা জানো যে ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করে। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, দেখো n × n-1 সমান 90। এবার আমরা n দিয়ে যদি n-1 কে গুণ করি তাহলে n² - n = 90। এবার 90 কে আমরা বাম পাশে নিয়ে যাব, নিয়ে এসে এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো n² - 10n + 9n - 90। এবার প্রথম দুইটা থেকে যদি আমরা n কমন নিই, দেখো তাহলে কী হবে, n - 10। আর এখান থেকে যদি আমরা 9 কমন নিই তাহলে n - 10 = 0। তাহলে দেখো n - 10 হচ্ছে কমন আর n + 9 হচ্ছে আনকমন, = 0। তাহলে দেখো n = তাহলে কত বেরোবে, 10 বেরোবে, আর n = কত বেরোবে, -9 বেরোবে। তো ঋণাত্মক সংখ্যক লোক তো হতে পারে না, কারণ সেখানে কেউই উপস্থিত নাই। তাহলে তো করমর্দন একটাও হবে না। n - 9, তার মানে সেখানে কেউই উপস্থিত, 9 জন মান উপস্থিত ছিলই না, 45টা করমর্দন হয়ে গেছে। এটা কখনো সম্ভব নয়। তাহলে n এর মান কখনো ঋণাত্মক হইতে পারবে না, অর্থাৎ ব্যক্তির সংখ্যা কখনো ঋণাত্মক হইতে পারে না। তাহলে n = হচ্ছে 10, অর্থাৎ সেখানে 10 জন লোক উপস্থিত ছিল। তার মানে 10 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করলে টোটাল করমর্দন হবে 45টা। তুমি ক্যালকুলেটর বসে দেখো 10C2 মান হচ্ছে 45। তাহলে দেখো আমরা ব্যক্তি উপস্থিত থাকলে সেখান থেকে করমর্দনের সংখ্যা বের করতে পারবো, আবার করমর্দন থাকলে সেখান থেকে আমরা ব্যক্তির সংখ্যা বের করে ফেলবো। অর্থাৎ আমরা দুটো কাজই করতে পারবো এই NC2 এই সূত্রের সাহায্যে। একবারই সহজ। NC2 হচ্ছে করমর্দনের জন্য সূত্র। আমরা কিন্তু ত্রিভুজ গঠনের জন্য, চতুর্ভুজের জন্য, আমরা কিন্তু কর্ণের জন্য, রেখার জন্য আমরা কিন্তু ফর্মুলা দিয়েছিলাম গত পাঠে, এবং করমর্দনের জন্য আমরা ফর্মুলা দিয়েছিলাম। তাহলে দেখো NC2 মানে হচ্ছে n × n-1/2 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাকে ভালো করে। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, এরপরে তো বাকিটা বীজগাণিতিক ক্যালকুলেশন। ওকে, এবার আসো আমরা যে প্রবলেমটা সলভ করব। দেখো এই প্রশ্নগুলো বেশি আসে অ্যাডমিশন টেস্টে এবং MCQতে, আর যদি CQতে আসে তাহলে 2 মার্কের জন্য আসবে এগুলা। NP2 সমান 3 × NC3 হলে আমাদেরকে n এর মান বের করতে হবে। এই প্রবলেমটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে প্রায় এসে থাকে। এটা আসো, NCR এর সূত্র হচ্ছে এটা, NPR এর সূত্র হচ্ছে এটা। আমরা তো এই সূত্রগুলো ব্যবহার করে ফেলেছি ইতিমধ্যে। আসো NP2 সমান 3 × NC2, তাহলে আমরা সূত্র লিখবে। তাহলে NP2 দেখো NPR সমান যদি এটা হয় তাহলে NP2 সমান কী হবে, n × n/n-1 ফ্যাক্টোরিয়াল, n-2 ফ্যাক্টোরিয়াল, সরি। NPR সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল। তাহলে NP2 ফ্যাক্টোরিয়াল সমান NP2 সমান হবে n ফ্যাক্টোরিয়াল বাই n-2 ফ্যাক্টোরিয়াল = 3। আর NC3 দেখো NCR হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল × n-r ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো NC3 হবে কি, n ফ্যাক্টোরিয়াল বাই
3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ আর জায়গায় আমার 3 আছে। দেখো এখানে সিতে আর জায়গায় 3 আছে আর পিতে আর জায়গায় 2 আছে। দেখো শুধু এই সূত্রটা আমরা মিলিয়ে লিখলাম। এখন দেখো এখানেও n ফ্যাক্টোরিয়াল আছে, এখানেও n ফ্যাক্টোরিয়াল আছে, দুই জায়গা থেকে বাদ, দুই জায়গা থেকে সিমিলার রাশি বাদ, আর 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 6। তোমরা ভালো করে খেয়াল করো, একই জাতীয় রাশিগুলো আমরা যেহেতু একটা সমীকরণের উভয় পাশ থেকে আমরা একই জাতীয় রাশিগুলো বাদ দিতে পারি। তাহলে দেখো এখানে n ফ্যাক্টোরিয়াল ছিল, এখানে n ফ্যাক্টোরিয়াল ছিল, বাদ দিয়ে দিছি, আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 6। এখন আমরা কিভাবে করব, এটাই আজকে আমাদের জন্য বড় শিক্ষণীয় বিষয়, এবং এই প্রবলেম কিন্তু আমরা পূর্বে সলভ করিনি। দেখো আমরা কিন্তু এনসিআর ব্যবহার করছি, এনপিআর ব্যবহার করছি, এগুলো ব্যবহার করে আমরা অনেক কিছুকে সাজিয়েছি, বিন্যাসে প্রয়োগ করেছিলাম, সমাবেশে প্রয়োগ করেছিলাম, কিন্তু আমরা এই এন এর মান বের করার জন্য আজকে এই পদ্ধতিতে ক্যালকুলেশন করব। এই পদ্ধতি তোমাদের জন্য আজকেই নতুন, এবং আমরা পরবর্তী ক্লাসগুলোতেও এই ধরনের কিছু প্রবলেম সলভ করবো। এখানে আসো np2 ফ্যাক্টোরিয়াল, এখানে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। দেখো যদি 5 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল হইতে আমরা কিন্তু ক্যালকুলেশন করে ফেলতে পারতাম, কিন্তু n এর মান তো আমরা জানি না, n এর মান আমরা বের করবো। তাহলে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল এগুলোকে কীভাবে ক্যালকুলেশন করবো, অর্থাৎ অজ্ঞাত রাশিকে আজকে আমরা শিখব কীভাবে অজ্ঞাত রাশির ফ্যাক্টোরিয়াল বের করে। আজকে আমরা শিখব কীভাবে অজ্ঞাত রাশির ফ্যাক্টোরিয়াল বের করে। ওকে, দেখো এই যে এখানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান আমি লিখে ফেললাম n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। কেন এটা লিখে ফেললাম তোমাকে আগে দেখতে হবে কোনটা বড়। দেখো এখানে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এখানে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা বড় এটা ছোট, তাহলে আমরা বড়টাকে ভেঙে ফেলছি। এখন বড়টাকে ভেঙে কোন পর্যন্ত নেব, বড়টাকে ভেঙে আমরা ছোটটা পর্যন্ত নেব। বড়টাকে যেমন এখানে যদি n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল হইতো তাহলে আমরা লিখতাম n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এখানে যদি 5 থাকে তাহলে আমরা 5 পর্যন্ত নেব। অর্থাৎ মনে রাখবা এই n মাইনাস 2 আর n মাইনাস 3 তুমি তো খালি চোখে দেখলে বুঝবে কোনটা বড় কোনটা ছোট। তাহলে এটা বড় এটা ছোট, কারণ এটা থেকে 2 বিয়োগ এটা থেকে 3 বিয়োগ, তাহলে এটা ছোট। তো এটাকে ভেঙে আমরা ছোটটার কাছে নিয়ে যাবো। এখন দেখো এখানে n মাইনাস 3 চলে আসছে, আর এখানে তো n মাইনাস 3 আগেরও আছে। এখন দেখো দুই জায়গা থেকে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বাদ। এখন আসলে কীভাবে করে দেখি আমরা, যেমন ধরো 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। দেখো আমরা কিন্তু n ফ্যাক্টোরিয়াল দিয়ে এটা বিশ্লেষণ করব পরে, এখন আসে আমরা সংখ্যা দিয়ে করি। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 × 4 × 3 × 2 1। এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো এই যে এটাকে আমরা লিখতে পারি, দেখো 5 × 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে কি 5 মাইনাস 1 মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। দেখো এরকম, অর্থাৎ এই যে 5 ফ্যাক্টোরিয়াল, এই 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, 5 ফ্যাক্টোরিয়ালকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 5 × 4 ফ্যাক্টোরিয়াল। দেখো 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 3 2 1। তার মানে এই পুরো জিনিসটা সেম, এই পুরো জিনিসটা কি সেম, অর্থাৎ আমরা দেখো এই সূত্রটা কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি। দেখো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান দেখো n মাইনাস 2 × n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। দেখো 5 ফ্যাক্টোরিয়াল সমান দেখো 5 × 5 মাইনাস 1। দেখো 5 ফ্যাক্টোরিয়াল সমান কত, 5 × 5 মাইনাস 1। দেখো আমরা কিন্তু এটাকেও চাইলে লিখতে পারতাম n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল সমান n মাইনাস 3 × n মাইনাস 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, কিন্তু তাহলে তো এটা আরও ছোটো হয়ে যাবে। তো আমরা যেটা করি এই ফর্মুলাটা আমরা সবসময় বড় রাশির ভিতরেই করি। তাহলে দেখো বড় রাশির ভিতরে প্রয়োগ করলে আমরা ছোটোটা পেয়ে যাই। যেমন ধরো এটা n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান তাহলে কি লেখা যায়, n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে দেখো n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান আমরা চাইলে এটাও লিখতে পারি, অর্থাৎ আমরা চাইলে এইভাবে আনলিমিটেড লিখতে পারবো n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4 n মাইনাস 5 n মাইনাস 6 n মাইনাস 7 n মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ সর্বশেষ যে রাশিটা পাবো তার সাথে ফ্যাক্টোরিয়াল দিয়ে দিবে। যেমন ধরো n মাইনাস 2 সমান চাইলে আমরা এটাও লিখতে পারি, অর্থাৎ আমার যখন যেটা দরকার আমি সেটাই লিখবো। যদি আমার এই পাশে 5 পর্যন্ত থাকে তাহলে আমি এখানে 5 পর্যন্ত লিখবো, আমরা যদি এখানে 3 পর্যন্ত লাগে তাহলে আমি এখানে 3 পর্যন্ত লিখবো। দেখো আমরা এখানে চাইলে n মাইনাস 2 সমান চাইলে আমরা এটাও লিখতে পারি। দেখো এক বিয়োগ, প্রত্যেকবার কিন্তু এক বিয়োগ হচ্ছে n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4 n মাইনাস 5 n মাইনাস 6। দেখো n ফ্যাক্টোরিয়াল সমান তাহলে কি লেখা যায়, n ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় n × n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। দেখো এক বিয়োগ, দেখো n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে n × n মাইনাস 1। তুমি সব সময় তুমি এটার সাথে কম্পেয়ার করবে। দেখো 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 5 × 5 মাইনাস 1, তাহলে n ফ্যাক্ট 5। দেখো এখানে যদি 5 বসো তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 × 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই কনসেপ্টে কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি। এই কনসেপ্ট অত্যন্ত ইন্টারেস্টিং কনসেপ্ট, এটা কিন্তু মনে রাখবে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো এই যে n মাইনাস 1 সমান কি লেখা যায়, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় n মাইনাস 1 n মাইনাস, অর্থাৎ এক বিয়োগ, মনে রাখবে এক বিয়োগ হবে। এরপরে তুমি চাইলে এটাকে আরও বাড়াইতে পারবে n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, আবার n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এভাবে তুমি করতে পারবা। তাহলে এখন দেখো এখান থেকে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল বাদ দিলে দেখো বাদ দেওয়ার জন্য এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে দেখো আমরা n এর মান পেয়ে যাবো। তাহলে আমরা পেয়ে গেলাম n = 4, একদম ইজি। তো আসো এবার এটা তোমরা সলভ করবা, এবার আসো NPR সমান 240, NCR সমান 120, n এবং r এর মান নির্ণয় করো। তো NCR এর সূত্র হচ্ছে এটা, NPR এর সূত্র হচ্ছে এটা। এখন দেখো NPR এবং NCR, দেখো NCR এবং NPR এর সম্পর্ক হচ্ছে এটা। এটা কিন্তু মুখস্থ রাখবে, অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, MCQর জন্য কাজে লাগবে, কারণ MCQতে তুমি কত বসে বসে ক্যালকুলেশন করবা, এই কারণে এটা মুখস্থ করে ফেলবে। NPR সমান r ফ্যাক্টোরিয়াল × NCR, অর্থাৎ
এর মানে হচ্ছে NPR কে যদি এটাকে যদি আমরা R ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করি তাহলে আমরা NCR পেয়ে যাব। মনে রাখবে NCR এর তুলনায় NPR কিন্তু বড়, NCR এর তুলনায় NPR কিন্তু বড়, অর্থাৎ এই NPR এর মানকে যদি আমরা R ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করি তাহলে আমরা NCR পেয়ে যাব, অর্থাৎ NPR হচ্ছে NCR এর R গুণ, R ফ্যাক্টোরিয়াল গুণ। মনে রাখবে NCR থেকে কিন্তু NPR বড়। তাহলে এই সম্পর্কটা তোমরা মুখস্থ রাখবে MCQর জন্য, অ্যাডমিশন টেস্টের জন্য। NPR সমান R ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR। তো NPR এর মান হচ্ছে 240, NCR এর মান হচ্ছে 120। দেখো মান বসে যাও, মান বসে দিলে দেখো এখানে R ফ্যাক্টোরিয়াল সমান দেখো 2, তার মানে R ফ্যাক্টোরিয়াল সমান 2, আর 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, 2 মানে কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল, কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 2 ফ্যাক্টোরিয়ালের মানে কিন্তু 2। তাহলে উভয়পক্ষ থেকে ফ্যাক্টোরিয়াল বাদ গেলে আর ইকুয়াল দেখো 2 ফ্যাক্টোরিয়াল সমান 21, তার মানে মান সেম 2, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল সমান 2। তাহলে উভয়পক্ষ থেকে ফ্যাক্টোরিয়াল বাদ গেলে আর ইকুয়াল 2। তাহলে দেখো আমরা আর এর মান পেয়ে গেছি। এখন আমরা আর এর মান যে কোনো একটা সমীকরণে বসে n এর মান বের করব। তাহলে আবার আসো NPR সমান 240, তাহলে দেখো NP2 সমান 240। তো NP2 এর সূত্র কত দেখো, NPR এর এই সূত্রের সাথে মিলাও, এই সূত্রের সাথে কম্পেয়ার করি, n ফ্যাক্টোরিয়াল বাই n - 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 240। এখন আসো আগের মতো ওই যে অসংজ্ঞায়িত মানে অজ্ঞাত রাশির আমরা যে কীভাবে ফ্যাক্টোরিয়ালে কাজ করবো। দেখো এখানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে n - 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে উপরেরটা বড়, তাহলে আমরা উপরটাকে ভেঙে ছোট নিচেরটা বানাবো। দেখো তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি লিখতে পারি, n ইন্টু n - 1 n - 2 ফ্যাক্টোরিয়াল। দেখো নিচে যদি n - 3 থাকতো তাহলে কিন্তু আমরা 3 পর্যন্ত আনতাম, নিচে যদি 4 পর্যন্ত থাকে তুমি কিন্তু 4 পর্যন্ত আনবো, অর্থাৎ নিচে যা থাকে তুমি কিন্তু সে পর্যন্ত নিজে পারবে এক বিয়োগ করে। তাহলে দেখো n ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি n ইন্টু n - 1 n - 2 ফ্যাক্টোরিয়াল, নিচে যেটা সেটা লিখে দিলাম ইকুয়াল 240। এবার দেখো দুটো কাটা গেলে কি থাকে, এই যে দেখো আগের মতো 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি, কারণ 5 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইন্টু 5 - 1 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, কীভাবে 4 ফ্যাক্টোরিয়াল সমান হতো দেখো n - 2 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি 1 বিয়োগ করে, দেখো n - 2 n - 3। একইভাবে n - 2 সমান আমরা চাইলে এটা দেখো, চাইলে এটা হল n - দেখো সবই সঠিক, n - 2 সমান তোমার দরকার হলে এটা লিখবে, n - 2 সমান তোমার দরকার হলে এটা লিখবে। এখন তোমার কোনটা দরকার, কি 3 দরকার না 4 দরকার, তুমি চাইলে 5 এরটাও লিখতে পারবে, তুমি চাইলে 6 এরটাও লিখতে পারবে, যে কোনোটা তুমি লিখতে পারবা। এই দেখো n - 2 দেখো প্রত্যেকটা কিন্তু n - 2 এর মান। এখন তোমার আমার দরকার হচ্ছে কত, আমার নিচে আছে n - 2, তাহলে এই জন্য আমি n - 2 পর্যন্ত লিখছি। আমার নিচে আছে কত n - 2, এই কারণে কিন্তু আমি n - 2 পর্যন্ত লিখছি। যদি আমার 3 পর্যন্ত লাগে তাহলে আমি 3 পর্যন্ত লিখবো। আমরা n - 2 সমান কিন্তু আরও কমাইতে পারি। একইভাবে n ফ্যাক্টোরিয়াল সমান কত দেখো n ইন্টু n - 1 ফ্যাক্টোরিয়াল, একইভাবে n - 1 ফ্যাক্টোরিয়াল সমান দেখো n - 1 n - 2 ফ্যাক্টোরিয়াল, এক বিয়োগ করে। ওকে, তাহলে কাটা দেওয়ার পরে এটা পেলাম। এবার গুণ করার পর আমরা বাম পাশে নিয়ে আসবো, উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো n - n কি লেখা যায়, এরপরে দেখো এখান থেকে n কমন যায়, এখান থেকে 15 কমন যায়। দেখো n - 16 n + 15, তাহলে n ইকুয়াল কত দাঁড়াচ্ছে 16 আর -15, যার মানে n ইকুয়াল 16। ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক সংখ্যার বিন্যাস সমাবেশ হয় না, কারণ ঋণাত্মক সংখ্যাকে কখনো সাজানো যায় না। অর্থাৎ তোমার ঘরে ফুতুলি নেই, তুমি পুতুল সাজাচ্ছ, তোমার ঘরে ফুতুল নেই, তুমি ফুতুল সাজাচ্ছ, এটা তো কখনো সম্ভব না। তোমার ঘরে কোনো বস্তু নাই, তুমি সেই বস্তু থেকে নির্দিষ্ট একটা বস্তু বাছাই করতেছো, এটা কখনো সম্ভব না। তাহলে r ইকুয়াল 2 আর n ইকুয়াল 16, তাহলে আমরা r এর মান কত পেলাম 2 পেলাম, আর n ইকুয়াল কত পেলাম 16 পেলাম। একবারে সহজ, শুধু এই কনসেপ্টটা মনে রাখবা, তুমি এই কনসেপ্ট মনে রাখবা যে বড়টাকে তোমাকে মনে রাখতে হবে, তুমি কিন্তু বড়টাকে ভাঙবা, ছোটোটাকে ভাঙলে কিন্তু আরও ছোটো হয়ে যাবে, ছোটোটাকে ভাঙলে কিন্তু আরও ছোটো হয়ে যাবে, তোমাকে ভাঙতে হবে কিন্তু সবসময় বড়টাকে, এটা কিন্তু মনে রাখবা। তাহলে বড়টাকে ভাঙলে কিন্তু আমরা ছোটোটা একসময় পেয়ে যাবো, তবে তুমি যতক্ষণ পর্যন্ত না পড়ো ততক্ষণ পর্যন্ত ভাঙবা। তাহলে দেখো আমরা কয়বার ভাঙছি, 3 বার ভাঙছি, n - 1 n - 2। ওকে, যে তোমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে। NPR সমান 54, NCR সমান 9 হলে NOR এর মান নির্ণয় করো। এবার আসো আমরা যে প্রবলেমটা সলভ করবো, একবারে সহজ একটা প্রবলেম, এটা MCQতে বেশি আসে, এটা CQতে আসার সম্ভাবনা কম। দেখো NCR সমান 2NCR ইকুয়াল 2NCR + 2 হলে আর এর মান নির্ণয় করো। তো একটা নতুন ফর্মুলা দেখবো আজকে আমরা, NCR সমান NCN - r। দেখো যদি এটা থাকে NCR সমান, দেখো কত, NCR সমান হচ্ছে NCN - r। এইগুলো কিন্তু MCQর জন্য তুমি মুখস্থ রাখবে, তোমরা যখন MCQ প্র্যাকটিস করবে তখন দেখবে এটা খুব কাজে লাগবে। আবার দেখো আরেকটা সূত্র, NCX ইকুয়াল NCY হলে x ইকুয়াল y, অর্থাৎ এখানে সমান এখানে সমান, তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারবো। খেয়াল করো তোমরা, এটা সমান তাহলে আমরা এটা লিখতে পারবো। তবে তার আগে আমাদেরকে এই সূত্রটা প্রয়োগ করে নিতে হবে আমাদের প্রমাণ মিলানোর জন্য। তাহলে এই দুটো সূত্রে কিন্তু তোমরা ভালো করে মুখস্থ রাখবে MCQর জন্য। মনে রাখবে আজকের পার্ট কিন্তু তোমার মনে রাখবে MCQতে এখান থেকে কিন্তু 4টা প্রশ্ন আসবে তোমার বোর্ড পরীক্ষা, আর অ্যাডমিশন টেস্টে তো এখান থেকে প্রশ্ন তুমি পাইবে। আর যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে অংশগ্রহণ করবা তাদের জন্য তো কোনো কথাই নাই। তাহলে আসো আমরা লিখলাম, এবারে দেখো আমরা প্রথমে এই সূত্রটা প্রয়োগ করবো। দেখো NCR, তার মানে আমরা লিখতে পারি NCN - r। দেখো NCR সমান কত, NCR সমান হচ্ছে NCN - r। তাহলে দেখো এটা হচ্ছে আমার n, এটা হচ্ছে আমার r, তাহলে NCR সমান NCN - r। তো এটাকে আমরা যেভাবে সেভাবে রেখে দেবো, এটাকে আমরা চেঞ্জ করবো না, কারণ দুটো চেঞ্জ করার দরকার নেই, তাহলে আমার প্রমাণ আসবে না। তাহলে এবার আসো, এবার আমি দেখো এইবার আমি এই সূত্রটা প্রয়োগ করবো, NCX ইকুয়াল NCY ইকুয়াল XY। দেখো
এই যে এখন এই এত সমান এত, এটা হচ্ছে আমার এক্স এর জায়গা, এটা হচ্ছে আমার ওয়াই এর জায়গা। দেখো এবার ক্যালকুলেশনগুলো দেখো, আমরা আমাদের প্রমাণটা পেয়ে যাব। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে পৌঁছে যাচ্ছি, পেয়ে গেলাম আমরা আমাদের আর এর মান পেয়ে গেলাম, আর এর মান হচ্ছে n-1। তাহলে একবারে সহজ মনে রাখবো, আমরা কিন্তু এই দুটো সূত্র প্রয়োগ করছি, মনে রাখবো এই দুটো সূত্র কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে ভালো করে নৈর্ব্যতিকের জন্য। দেখো আমরা এই রাশির ভিতরে আমরা এটা প্রয়োগ করছি, NCR সমান NC(n-r)। যে কোনো একটার ভিতরে প্রয়োগ, তুমি দুটোর ভিতরে প্রয়োগ করলে কিন্তু তুমি তোমার প্রমাণটা মিলিতে পারবে না, তুমি এই দুটো রাশির যে কোনো একটার ভিতরে প্রয়োগ করবে। তো এটার ভিতরে যেহেতু r+2 আছে, তাহলে এটার ভিতরে প্রয়োগ না করে যেহেতু এখানে r সিঙ্গেল আছে, তাহলে আমরা এই রাশির ভিতরেই এই কনসেপ্টটা প্রয়োগ করে দিলাম। এরপরে দেখো x = y, বাস ক্যালকুলেশন করে আমরা r এর মান পেয়ে গেলাম। যে তোমাদেরকে অবশ্যই এটা সলভ করতে হবে। দেখো NC5 সমান NC7 হলে NC11 মান নির্ণয় করো। তাহলে তুমি আগের মতো করে করো, NC5 সমান তুমি লিখবে কি NC(n-5) = n-7 NC7। এরপরে দেখো ওই যে x = y কনসেপ্ট প্রয়োগ করো, সেখান থেকে তুমি NC11 মান বের করে ফেলতে পারবা। এবার আসো সম্পূরক সমাবেশ। আমরা একটু আগে যে সূত্রটা প্রয়োগ করলাম NCR সমান NCn-r, এটা আসলে সম্পূরক সমাবেশ। এই সম্পূরক সমাবেশকে আমরা একটু দেখব। দেখো n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই করলে সঙ্গে সঙ্গে n-r সংখ্যক জিনিস বাদ পড়ে। অর্থাৎ ধরো তোমার কাছে 10টা পুতুল আছে, 10টা পুতুল থেকে তুমি 2টা পুতুল বাছাই করছো, তাহলে তোমার 10-2 সংখ্যক পুতুল তুমি বাছাই, মানে তুমি কি তুমি গ্রহণ করনি। তুমি ভালো করে খেয়াল করো, n সংখ্যক জিনিস থেকে তুমি r সংখ্যক জিনিস বাছাই করছো, তাহলে সঙ্গে সঙ্গে এত সংখ্যক জিনিস বাদ পড়ে গেছে। তুমি 10টা জিনিস থেকে 2টাও জিনিস নিছো, তাহলে 8টা বাদ পড়ে গেছে। এটা তো সহজ বিষয়, তো যেটা অজ্ঞাত, এই কারণে আমাদের কাছে একটু বিটকুটে মনে হচ্ছে। n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই করলে সঙ্গে সঙ্গে n-r সংখ্যক জিনিস বাদ পড়ে। ঠিক আছে, তার মানে এর অর্থ হচ্ছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস যত প্রকারে বাছাই করা যায়, ততবারই n-r সংখ্যক জিনিস বাদ দেওয়া যায়। অর্থাৎ তুমি 10টা বস্তু থেকে 2টা বস্তু যত প্রকারে নিতে পারবা, ঠিক তত প্রকারেই তুমি 8টা বস্তু বাদ দিতে পারবা, তত প্রকারে 8টা বস্তু বাদ দিতে পারবা। অর্থাৎ যতবার r সংখ্যক জিনিস বাছাই করা যায়, ততবারই n-r সংখ্যক জিনিস বাছাই করা যায়। তার মানে NCR সমান NC(n-r)। এটাই হচ্ছে সম্পূরক সমাবেশ। ইয়াকেই বলে সম্পূরক সমাবেশ। অর্থাৎ তুমি একটা পাত্রে ধরো 20টা বস্তু আছে, সেখান থেকে 2টা বস্তু নিলে, তাহলে 2টা বস্তু তুমি যত প্রকারে নিতে পারবা, ঠিক 18টা বস্তু তত প্রকারে তুমি বাদ দিতে পারবা। ধন্যবাদ সবাইকে। সম্পূরক সমাবেশের এই কনসেপ্ট কিন্তু পরীক্ষা দিয়ে মার্কের জন্য আসতে পারে। আজকের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এমসিকিউর জন্য এবং অ্যাডমিশন টেস্টের জন্য মনে রাখবে, অ্যাডমিশন টেস্টে কিন্তু সবাইকে ভালো করতে হবে। অ্যাডমিশন টেস্টে ভালো করার একমাত্র উপায় হচ্ছে তোমাকে তোমার মেইন বই ভালোভাবে আগে পড়তে হবে, আগে ভালোভাবে জানতে হবে, তারপরে তুমি কোচিং ক্লাসে যাবে। কোচিং ক্লাস তোমাকে কিন্তু জাস্ট একটা পথ দেখাবে, সে কিন্তু তোমাকে এইভাবে তোমাকে ধরিয়ে ধরিয়ে শেখাবে না। তো তার আগে তুমি যদি ফর্মুলাগুলো শিখে ফেলো, তুমি যদি সিস্টেমগুলো জেনে যাও, তাহলে তুমি সেখানে অবশ্যই ভালো করবা আর নৈর্ব্যতিক পরীক্ষা ভালো করবা।